practices কি জন্য to achieve the goals of optimizing nutrient use efficiency, yields, crop quality and even economic returns. In the same time, while reducing offsite transport of nutrients that may impact the environment. যে আমাদের এই প্রত্যেকটা জিনিসকে আমরা একসাথে লিংক করা যাতে করে আমরা অপটিমাম ইল বা হাই কোয়ালিটি বা হায়ার ইকোনমিক রিটার্ন আমরা পাই, অন্যদিকে একই সাথে আমাদের যাতে আবার এনভায়রনমেন্টের কোনো ধরনের টক্সিসিটি তৈরি না হয় বা অফসাইড কোনো ধরনের অ্যাটাক না হয় এনভায়রনমেন্টের, সেই বিষয়টাকে আমাদেরকে কনসিডার করতে হবে। কনসিডার করে যদি আমরা করতে পারি সেটাকে আমরা বলবো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। আমরা জাস্ট যদি নিড ফর নিউট্রিয়েন্ট ইনপুটস কি জন্য আমরা দিই, আমরা দুই ধরনের বলছি, যে একটা হলো তোমার ইন্ডিজেনাস নিউট্রিয়েন্ট সাপ্লাই, এটা আসতে পারে ম্যানিউর থেকে, আসতে পারে ক্রপ রেসিডিউ থেকে, আসতে পারে অন্য কোনো সোর্স থেকে, যেটা আমরা সয়েল থেকে গাছ গ্রহণ করে এবং এটা খুব কম পরিমাণে গ্রহণ করে। আর এইটা গ্রহণ করার পরে গাছ আসলে সব গাছই চায় তার সয়েল থেকে সে নিউট্রিয়েন্ট নেওয়ার জন্য। যদি সয়েলের মধ্যে যদি সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট থাকে তাহলে কিন্তু তাকে আর আর্টিফিশিয়ালি তোমার কোনো ফার্টিলাইজার সাপ্লাই দিতে হবে না। সো যদি কোনো কারণে তোমার যদি সেই নিউট্রিয়েন্ট গুলি যদি সে তার গ্রহণ করার পরে সয়েল থেকে, যে ক্রপ রেসিডিউ, ম্যানিউর, ইরিগেশন ওয়াটার বা সয়েল এগুলি থেকে যে ইন্ডিজেনাস যে নিউট্রিয়েন্ট সাপ্লাই, সেটা গ্রহণ করার পরে তার যে ঘাটতিটা থাকে, সেই ঘাটতিটাই আসলে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার থেকে আমরা সাপ্লিমেন্ট করি সেটাকে। আমরা কিন্তু সম্পূর্ণ ফার্টিলাইজারটা কিন্তু আমাদের জাস্ট গাছকে সম্পূর্ণ নিউট্রিয়েন্টটা দেওয়ার জন্য কিন্তু আমরা ফার্টিলাইজার দেই না। সাধারণত যে গ্যাপ, যে গাছের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা যাতে যদি সয়েল থেকে সে না পায় সেটাকে আমরা মিট আপ করার জন্য। এই জন্যই দেখবা কখনো কখনো কোনো এরিয়াতে দেখবা, ইয়েস ওকে, সো কোনো এরিয়াতে দেখবা যে কোনো একটা স্পেসিফিক ফার্টিলাইজারের দিতে হয়, আবার কোনো এরিয়াতে দেখো কোথাও আমাদের দেশে জিঙ্ক দিতে হয়, ক্রপ কাল্টিভেশনের সময় দেখো যে জিঙ্ক দেয়, কোথাও আবার দেখবা জিঙ্ক দেয় না, বা জিপসাম কখনো কখনো দেয়, কখনো কখনো দেয় না। কারণ এগুলির ঘাটতি যদি না থাকে তাহলে ওখানে দেওয়ার দরকার পড়ে না। এগুলি অনেক সময় এই যে ভিত্তিতে অনেক সময় ডিফার করে। এগুলি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট? একটা হলো যে নেচার অফ দা ম্যানিউর এন্ড ফার্টিলাইজার, কোন ধরনের তোমার এটা ফার্টিলাইজারটা, এটা কি সুপার গ্রানিউল, এটা কি প্রিল্ড ইউরিয়া, এটা কি অর্গানিক, এটা কি ম্যানিউর, এটা কি ক্রপ রেসিডিউ। যেমন আমরা যদি বলি যে কাউডাং বা তোমার বিশেষ করে ডাং, ম্যানিউর জাতীয় যেগুলি, সেগুলি আমরা সাধারণত ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের আগে আমরা দেই। সাধারণত জমি চাষ করার 1-2 দিন আগে আমরা বা 3-4 দিন আগে বা কখনো কখনো 1 সপ্তাহ আগে আমরা ম্যানিউর গুলি দিয়ে আমরা সেগুলিকে এরপরে জমিতে পরবর্তী চাষ দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হয়। তোমার টিএসপি বা মিউরেট অফ পটাশ, এই ফার্টিলাইজার গুলি সাধারণত আমরা বেজাল ডোজ হিসেবে জাস্ট ফাইনাল ট্রান্সপ্লান্টিং এর আগে আমরা অ্যাপ্লাই করি। আবার ফিল্ড ইউরিয়াটা, যেহেতু ইউরিয়া লসটা খুব বেশি হয় সয়েলে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন স্প্লিটে ভাগ করে, 3টা বা 4টা স্প্লিটে ভাগ করে বিভিন্ন গ্রোথ স্টেজে আমরা সেগুলিকে অ্যাপ্লাই করি। আবার ইউরিয়া সুপার গ্রানুল, যেহেতু সেক্ষেত্রে আমরা লসটাকে মিনিমাইজ করতে পারি, এগুলিকে ডিবলিং করে 4 হিলের মাঝখানে একটা করে তোমার দিয়ে দিতে হয়, সেখান থেকে খুব স্লোলি নিউট্রিয়েন্ট রিলিজ হয়। সো এক কোন ফার্টিলাইজার তার বা ম্যানিউর তার উপর নির্ভর করে যে তোমার ম্যানেজমেন্টটা কি ধরনের হবে। আবার ধরো যে ম্যানিউরের ক্ষেত্রে যদি আমরা আবার যে একদম লিকুইড ম্যানিউর বা স্লারি ইউজ করি, সেক্ষেত্রে অনেক সময় স্ট্যান্ডিং ক্রপের মধ্যে আমরা তোমার ড্রিল করে গাছের বা 2 সারির মাঝখানে আমরা দিয়ে দিতে পারি। সো এটা ডিপেন্ড করে যে কোন ধরনের ফার্টিলাইজার সেটা। সয়েল টাইপ অর সয়েল ওয়াটার ব্যালেন্স, সয়েল কি ধরনের, এটা কি ড্রাই সয়েল না এটা ওয়েট সয়েল, সে ধরনের আমরা গত ক্লাসে বলেছিলাম যে ইরিগেটেড রাইসের ক্ষেত্রে তোমার ড্রাই পানি থাকা, স্ট্যান্ডিং ওয়াটার থাকা অবস্থায় তোমাকে ফার্টিলাইজার দেওয়া যাবে না। স্ট্যান্ডিং ওয়াটার চলে যাওয়ার পরে তারপরে আমাদের ফার্টিলাইজার দিয়ে তাকে মেশানোর চেষ্টা করতে হবে। সো এটা নির্ভর করে যে কোন ধরনের সয়েল। বা আমরা ওই যে রেড সয়েলের কথা বলেছিলাম গত ক্লাসে, তোমাদের মনে থাকতে পারে। নেচার অফ দ্য ক্রপ এন্ড ক্রপিং সিস্টেম, কোন ধরনের ক্রপ এটা তুমি কালটিভেট করছো, সেই ক্রপের উপর ডিপেন্ড করে তোমার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ভেরি করতে পারে। এবং এটা আমরা গত ক্লাসেই তোমাদের বলেছিলাম যে হাইব্রিড ভ্যারাইটি গুলিতে খুব এক্সস্টিভ ক্রপ, ফলে তাদের জন্য হাইব্রিড ফার্টিলাইজার ডোজ একটু বেশি দরকার পড়ে। আবার যেগুলি ইন্টেন্স তোমার লো ইল্ডিং ভ্যারাইটি বা লোকাল ভ্যারাইটি, তাদের জন্য ফার্টিলাইজার ডোজ কম। আমরা লিগিউমের ক্ষেত্রে আরেক ধরনের, ফোডারের ক্ষেত্রে, ফোডার সাধারণত যেহেতু ভেজিটেটিভ গ্রোথটাকে আমরা এখানে হারভেস্ট করি, ফলে সেক্ষেত্রে শুধুমাত্র নাইট্রোজেনাস ফার্টিলাইজারটাই বেশি এখানে ইম্পর্টেন্ট। সো এরকম।
ভ্যারাইটাল ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভ্যারাইটি ডিফারেন্সের কারণে বা ক্রপ স্পেসিস ডিফারেন্সের কারণে তোমার ফার্টিলাইজার ভ্যারি করতে পারে। ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি কি তোমরা জাস্ট ওয়াটার ইউজ এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছো মানে সম্ভবত ওয়াটার ম্যানেজমেন্টে, তো ঠিক একইভাবে যে দ্য টার্ম ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি অফ এ ভ্যারাইটি মিন্স হাউ মাচ এফিসিয়েন্টলি এ ফার্টিলাইজার ইউটিলাইজেস ফার্টিলাইজার্স টু প্রডিউস এ সার্টেন অ্যামাউন্ট অফ ইল্ড। আমরা যদি ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি বলি তাহলে ইল্ড অফ ফার্টিলাইজড প্লট ডিভাইড বাই ইল্ড অফ আনফার্টিলাইজড প্লট ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার অ্যাপ্লাইড। যে কতটুকু তোমার একটা জমিতে ফার্টিলাইজার দিছো আর একটা জমিতে ফার্টিলাইজার দেওয়া হয়নি, দুইটার যে ডিফারেন্স তাকে যদি আমরা অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার দিয়ে ভাগ দেই তাহলে ইউজ এফিসিয়েন্সিটা আমরা পেয়ে যাই। আসলে কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট পেয়েছি এইটাই আসলে মেইন কথা, যে ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি বলতে যে আমি কতটুকু ইনপুট অ্যাপ্লাই করে কতটুকু আউটপুট পেয়েছি, তার মানে কত ইফিসিয়েন্টলি গাছটা সে ফার্টিলাইজারটাকে ইউজ করতে পেরেছে। ফার্টিলাইজার এফিসিয়েন্সি ইন রিলেশন টু ভ্যারাইটাল ক্যারেক্টারিস্টিক্স কি কিভাবে ভ্যারি করতে পারে? যে ভ্যারাইটাল ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, গ্রোথ ফেজ হতে পারে, ক্রপিং সিস্টেম হতে পারে, ইরিগেশন হতে পারে, এগুলো প্রত্যেকটা কারণে ফার্টিলাইজার এফিসিয়েন্সি তোমার ভ্যারি করতে পারে। ভ্যারাইটাল ক্যারেক্টারিস্টিক্স কিভাবে, যে তোমার হাই রেসপন্সিভ ভ্যারাইটিস আছে এক ধরনের, গুলি আরেক ধরনের বলা ওকে মানে এটা তো হ্যাঁ হ্যাঁ সাইড টক হঠাৎ করে মনে হচ্ছে যে কেউ প্রশ্ন করছে, পরে মনে হচ্ছে যে না এটা সাইড টক। ওকে ওকে হাই রেসপন্সিভ ভ্যারাইটিস আছে, কিছু কিছু লো রেসপন্সিভ ভ্যারাইটি আছে। হাই রেসপন্সিভ ভ্যারাইটি কোনগুলি? যে প্ল্যান্টস হ্যাভিং হাই ক্যাপাসিটি অফ প্রোটিন ফর্মেশন ক্যান ইউজ মোর অ্যামাইনো অ্যাসিড সো দে হ্যাভ হাই রেসপন্স টু দ্য ফার্টিলাইজার, এটা আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি গুলির কথা আমরা বলতে পারি। আর লো রেসপন্সিভ ভ্যারাইটি কোনগুলি? যে plants which have low capability of nitrogen utilization, amino acid and protein formation causes excess growth of leaves and stem which helps in wilting of the plant and more susceptible to the pathogen. লোকাল ভ্যারাইটি গুলি সাধারণত লো রেসপন্সিভ ভ্যারাইটি, আমরা যে কোনো ক্রপের ক্ষেত্রে বা রাইসের ক্ষেত্রে যে আমরা বলি। আর হাই রেসপন্সিভ ভ্যারাইটি গুলি হাই ইল্ডিং ভ্যারাইটি গুলিকে আমরা হাই রেসপন্সিভ ভ্যারাইটি বলি। তারা বেশি পরিমাণ ফার্টিলাইজার গ্রহণ করবে এবং তারা বেশি গাছের মধ্যে সে ইউটিলাইজেশন এফিসিয়েন্সিটা তার বেশি, কিন্তু লোকাল ভ্যারাইটি গুলির সেক্ষেত্রে কম। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে রেসপন্স অফ ভ্যারাইটিস টু অ্যাপ্লাইড নাইট্রোজেন কি ধরনের হতে পারে? যে ডিপেন্ডস অন দ্য জেনেটিক পটেনশিয়াল অফ ডিফারেন্ট জেনোটাইপস, যে একটা ক্রপের তার জেনেটিক্যাল মেকআপটা কি রকমের তার উপর নির্ভর করে আসলে তার রেসপন্সটা কি ধরনের হবে। সো এটা বলছি আমরা যে ডিপেন্ডস অন জেনেটিক পটেনশিয়াল অফ ডিফারেন্ট জেনোটাইপস ডিপেন্ডিং অন দ্যার এগ্রোনমিক ট্রেটস, তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। তাদের লিফ অ্যাঙ্গেল এক ধরনের হতে পারে, লিফের আর্কিটেকচার এক ধরনের হতে পারে। সো এইগুলির উপর ভিত্তি করে তোমার তাদের ডিপেন্ড করতে পারে। Some genotypes have varying ability to withstand low level of nutrients without reduction in yield. আবার কিছু কিছু আছে যে খুব কম পরিমাণ নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করার পরও সে খুব ইফিশিয়েন্টলি সেই নিউট্রিয়েন্টটাকে সে ইউজ করতে পারে এবং বিনিময়ে সে ভালো কোনো তার যে ফার্টিলাইজার কম দেওয়ার কারণে আমার ইল্ড এক্ষেত্রে কমছে না, বরং সে আরো ইফিশিয়েন্ট ওয়েতে সে ফার্টিলাইজারটা ইউজ করছে। সো এটাও কিছু কিছু জেনোটাইপের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। স্যার ওই লো রেসপন্সিভ ভ্যারাইটিতে উইল্টের কথা বলেছে, ওটা বুঝিনি। হ্যাঁ আসবে, আমি সামনে আসবে তখন বুঝবো। Knowledge of nutrient requirements of different genotypes will not only help in selecting genotypes to suit a particular soil fertility condition, but also in rectification of deficiency of toxicity problems. The nutrient requirements একটা গাছের জেনোটাইপস এর কি ধরনের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট হবে সেটা অনুযায়ী যে তুমি পার্টিকুলার একটা সয়েল টাইপের জন্য একটা ক্রপকে সিলেক্ট করতে পারো। এই অনুযায়ী কিন্তু বিভিন্ন এজ এর জন্য বিভিন্ন ধরনের ক্রপ রিকমেন্ডেড করা থাকে। তোমরা হয়তো বা পরবর্তী ক্লাসগুলিতে হয়তো ফাইনাল ইয়ারে বা মাস্টার্সে তোমরা এগুলি আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। Response pattern and characteristics of a responsive varieties in using fertilizer কি ধরনের হতে পারে? হাই প্রোডাক্টিভিটি। The main characteristics of high responsive variety is higher productivity. Generally, it is seen that the variety which give more crop yield are more responsive to the applied fertilizer. এটা সাধারণত আমরা আগে আমরা বলতেছিলাম যে হাই ইল্ডিং ভ্যারাইটি গুলি সাধারণত হাই রেসপন্সিভ ভ্যারাইটি হয় এবং এক্ষেত্রেও সাধারণত আমরা ধারণা করে থাকি যে হাই ইল্ড যেগুলি দেয় সেগুলিকে আমরা হয়তো বা বলতে পারি যে হাই রেসপন্সিভ ভ্যারাইটি বা হাই রেসপন্সিভ ভ্যারাইটি বলতে পারি। এক্সাম্পল হিসেবে the local variety of rice plant become low and reduced crop yield if the nitrogen fertilizer dose become above 130
kg. On the other hand, in case of high yielding variety of rice, the nitrogen fertilizer dose may be up to 270 kg per hectare. দেখো এখানে যে দুইটা আমরা বলছিলাম যে হাই ইল্ডিং ভ্যারাইটি গুলি আমরা বলছি হাই রেসপন্সিভ ভ্যারাইটি খুব ইফিশিয়েন্টলি বেশি ফার্টিলাইজার দিলে সে বেশি পরিমাণ ইল্ড দেয়, আবার লোকাল ভ্যারাইটি গুলি বলছিলাম যে খুব লো ফার্টিলাইজার তাদের রিকমেন্ডেড থাকে, কারণ তারা বেশি ফার্টিলাইজার দিলে কি হয় তাদের লোজিং হয়। লোজিং হয় কিভাবে, যে গাছ খুব দ্রুত হয়তো বড় হয়ে গেল, বড় হয়ে সে পড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যদি লোকাল ভ্যারাইটি গুলির ক্ষেত্রে আমরা যদি 130 কেজি বেশি দেই প্রতি হেক্টরে ফার্টিলাইজার, নাইট্রোজেন ফার্টিলাইজার, তাহলে তাদের লুজিং হয়। এবং লুজিং হলে আলটিমেটলি কি হবে, গাছের ইল্ড কমে যাবে, কারণ গাছটা যখন লুজিং হবে তখন তার সাথে সাথে তোমার কি হবে, কি হতে পারে লুজিং হলে, গাছটা যখন পড়ে যাবে। ধরো আমার জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার সময় যে খুব বয়স্ক মানুষদের যখন হঠাৎ করে কোনো একটা অসুখ এদের, ছোট্ট একটা অসুখ, একটা জ্বর বা কিছু একটা কখন বিছনায় পড়ে গেল বা একটা পা ভেঙে বিছনায় পড়ে গেল, এরপরে দেখবা যে অনেকগুলি অসুখ তাকে জড়ায় ধরে। এরপর তুমি অ্যানালাইজ তাকে নিয়ে যাও হাসপাতালে, দেখবা যে কত ধরনের অসুখ তার বের হয়, একটার পর একটা, কোনোভাবেই সে আসলে সুস্থ হতে পারে না। আবার ধরো একজন ছোট ছেলে, তাকে যদি হঠাৎ পা ভাঙলো, দেখবা যে কয়েকদিন পরেই সে দৌড়াচ্ছে, তো জোড়া লেগে যায়। ঠিক একইভাবে তোমার যখন একটা ক্রপ ভ্যারাইটি যখন সে লোজিং হয়ে যায়, তখনই তার মধ্যে যত ইনসেক্ট বাসা বাঁধে, ডিজিজ বাসা বাঁধে, আলটিমেটলি গাছটার থেকে আর সেখান থেকে কোনো ফলন আশা করা যায় না। কিন্তু অন্যদিকে তোমার হাই ইল্ডিং ভ্যারাইটি গুলির ক্ষেত্রে দেখো যে মোর দেন 270 কেজি আমরা ফার্টিলাইজার পর্যন্ত দিতে পারি নাইট্রোজেন, এবং সে খুব ইফিসিয়েন্টলি সেটা ইউজ করতে পারে, এবং এটা ভেরি করে, হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে আরো বেশি হতে পারে। লিভ সাইজ এন্ড শেপ কি ধরনের হতে পারে, যে হাই রেসপন্সিভ ভ্যারাইটির ক্ষেত্রে হ্যাভ স্মল থিক ইরেক্ট লিভস। তুমি চিন্তা করো হাই ইল্ডিং ভ্যারাইটি গুলি যেগুলি তোমরা ব্রিদান 28, 29 বা যেগুলি রিসেন্ট ভ্যারাইটি আসছে, এগুলির কথা চিন্তা করো, যে একটা হলো স্মল স্ট্রাকচারের হয় গাছগুলি, খুব ছোট, তাদের লিফ গুলি হয় থিক এবং ইরেক্ট, সাধারণত খাড়া থাকে পাতাগুলি, ফলে দুই সাইডে কিন্তু তোমার ফটোসিনথেসিস হতে পারে লিফের। ইন এ কম্প্যাক্ট অর গ্যাদার অ্যারেঞ্জমেন্ট এন্ড লিভস আর ডার্ক গ্রিন, কারণ ডার্ক গ্রিন হয় যে দুই পাশে যেহেতু ফটোসিনথেসিস হয়, ফলে লিফ গুলি তোমার ডার্ক গ্রিন হয়। As a result, the plants are not closed down and light falls more perpendicularly due to erectness. The plants produce more photosynthesis in presence of chlorophyll. Just আমি যেটা বললাম, লো রেসপন্সিভ ভ্যারাইটি গুলির ক্ষেত্রে কি গুলি, সেই লিফ গুলি থাকে তোমার হরাইজন্টাল থাকে, ফলে হ্যাভ লার্জ, অনেক বড় লিফ হয়, থিন হয়, এবং লাইট গ্রিন কালার লিভস উইথ dispersed leaf arrangement. As a result, shading is occurred and the photosynthesis rate of lower leaves is less. ফলে তোমার কি হয়, যে লোকাল ভ্যারাইটি গুলির ক্ষেত্রে সন্ধ্যা হরাইজন্টালি থাকে লিফ গুলি, হরাইজন্টালি থাকার কারণে লিফের সারফেসে শুধুমাত্র ফটোসিনথেসিস হয়, লোয়ার সাইডে ফটোসিনথেসিস হয় না। আবার যেহেতু ডিসপার্সড অবস্থায় থাকে, ফলে একটা আরেকটার উপর তোমার ওভারল্যাপ করে, যখন উপরের নিউ লিফ তোমার অ্যাপিয়ার হয়, তখন লোয়ার ওল্ডার লিফ গুলি তোমার ঢেকে যায় তাদের কারণে, ফলে কি হয়, ওল্ডার লিফ গুলি তোমার সেক্ষেত্রে ফটোসিনথেসিস হয় না এবং তাদের শেডিং হয়ে যায়। আর উপরের লিফ গুলি তখন ওই যে এক পাশে থাকার কারণে লাইট গ্রিন কালার হয়। যেহেতু ফটোসিনথেসিস কম হয়, ফলে ফটোসিনথেসিস কম হলে তার খাবার তৈরি কম হবে, খাবার তৈরি কম হলে সে আলটিমেটলি আসলে ফলনও কম দিবে। মানে ফলন কম দেওয়ার কারণ কিন্তু একটা, আমরা এখানে দেখো যে লোকাল ভ্যারাইটি গুলি, একটা লোকাল ভ্যারাইটির ছবি জাস্ট দেওয়া আছে, দেখো যে এটা কিন্তু এটা লোকাল ভ্যারাইটি না, আসলে এটা ওয়াইল্ড একটা ভ্যারাইটি, রাইসের ওয়াইল্ড ভ্যারাইটি, এটা জাস্ট উইড আকারেই বলা হয়, এখন এটা জাম প্লাজমে কালেক্ট করা আছে। তো তোমার দেখো যে একটা পাতা গাছের, মানে আমি এটা দেখে অনেকটা সারপ্রাইজড হয়েছি, যে পাতাটা দেখতে একদম তোমার কি মেইজের পাতার মতো, তাই না? এই মাঝখানের যে ছবিটা যদি দেখা যায়, যে মেইজ লিফের মতো অনেকটা দেখতে, কিন্তু এটা রাইস, কিন্তু কিন্তু তার ইনফ্লুয়েন্স গাছ, এই যে আরেকটা দেখো এই পাশে হাইট দেখো গাছের, দেখছো একজন ম্যান হাইট, যে মানুষটা দাঁড়ানো আছে এখানে সে কিন্তু 5 ফিট 7 উপরে ডান দাঁড়ানো আছে। পাশেরটাও কি ধানের গাছ? হ্যাঁ, ধান। সো দেখো যে তোমার 5 ফিট 7 উপরে তার মাথার উপর দিয়ে গেছে, এবং এটা ইনফ্লুয়েন্সটা, এই যে ছবিটা ক্লিয়ার না এখানে, মানে নর্মাল যে পেনিক্যালটা আসে ধান গাছের এইরকম না, একটু মনে হচ্ছে কাশ ফুলের মতো দেখতে। সো আর এই পাশে যেটা দেওয়া আছে সেটা জাস্ট ছোট অবস্থা আরেকটা গাছ, এগুলি জাস্ট ওয়াইল্ড রাইসের কালেকশন আমাদের দেশের। তো এই যে এই গাছগুলিতে কিন্তু আমরা অনেক কিছু, অনেক জিন কিন্তু আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি, তাদের ফলন নাই, তাদের ফলন খুব খারাপ। যে এমন এই গাছের আমরা যদি লিফটাকে তোমার আমরা কনসিডার করতে পারি, তার লিফের যে স্ট্রাকচারের জন্য যে জিনটা, সেটা যদি আমরা আইসোলেট করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে যদি আমরা নর্মাল আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটি গুলির মধ্যে আমরা ইনসার্ট করতে পারি, তাহলে আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটি লিফ যদি এরকম প্রশস্ত হয়, তাহলে কিন্তু ফটোসিনথেসিস খুব বেশি হবে, ফলন আরো অনেক বেড়ে যাবে। প্লাস কখনো কখনো তোমার এই যে লম্বা আকৃতি, এই গাছটাই কিন্তু আসলে এই পাশেরটা, সো যে হাইট হচ্ছে, এই হাইট অনেক সময় হাওর এরিয়া গুলিতে আমরা এগুলি ইন্ট্রোডিউস করতে পারি।
সো লোকাল ভ্যারাইটি গুলিতে কিছু কিছু স্পেশাল, যেগুলি আসলে হাই ইল্ডিং ভ্যারাইটি গুলি সবগুলি লোকাল ভ্যারাইটিতে বিভিন্ন ধরনের জিন তোমার নিয়ে আসা হয়, এনে ইমপ্রুভ করা হয়, যে ডিজিজ রেজিস্ট্যান্স বা কারণ লোকাল ভ্যারাইটি গুলি হয়তো কোনো একটা দিকে হয়তো সে খুব ভালো, আরেকটা দিকে একবারে খুব খারাপ, ফলে সে ওই যে আলটিমেটলি তার ফলন কম হয়। সো যেটা ভালো ক্যারেক্টার সেটাকে আমরা গ্রহণ করতে পারি, খারাপটাকে আমরা ডিসকার্ড করতে পারি। নেচার অফ স্টেম, কি ধরনের স্টেম হতে পারে? যে হাই রেসপন্সিভ ভ্যারাইটিস হ্যাভ শর্ট স্টিপ স্টেম and plant height is also small, so the plants are not lodged down. The leaves and branches are arranged in such a way that every leaf can get equal sunlight. আমরা জাস্ট একটু আগে যেটা বলতেছিলাম। অন্যদিকে যে লো রেসপন্সিভ ভ্যারাইটিস হ্যাভ টল এন্ড হেভি স্টেমস, অনেক লম্বা হয়। আমি জাস্ট লো রেসপন্সিভ ভ্যারাইটি একটা জাস্ট লোকাল একটা ধানের ছবি আমি দেখালাম, যে বা তোমরা যদি তোমাদের যে ডিপ ওয়াটার রাইসের কথা চিন্তা করো, দেখবে যে অনেক লম্বা হয় গাছ। যাদের বাড়ি হাওড় এরিয়াতে, তা এখন হাওড় এরিয়া তো করে কিনা, যে হবিগঞ্জের ওইদিকে যদি কারো বাড়ি হয় বা সুনামগঞ্জের ওইদিকে তোমরা দেখতে পারো ডিপ ওয়াটার রাইস। পানির সাথে সাথে এগুলি বাড়ে, পানির হাইট যত বেশি হবে এটা পানির কখনো পানির নিচে ডুবে না। নেচার অফ রুট সিস্টেম, high responsive varieties have well organized deep root system and they have numerous lateral roots which help in uptaking water and nutrient elements more efficiently from the soil. So একটা তো আমার গেল লিফ স্ট্রাকচারের কথা বললাম, স্টেমের কথা বললাম। স্টেম খাটো হওয়ার কারণে, শক্ত স্টিফ হওয়ার কারণে সে সহজে তোমার হেলে পড়ে না বা লুজিং হয় না। হাই ইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রে লো ইল্ডিং ভ্যারাইটি, লো রেসপন্সিভ ভ্যারাইটি বা লোকাল ভ্যারাইটিরা জাস্ট তার অপোজিট। অন্যদিকে নেচার রুট সিস্টেম, কারণ হাই ইল্ডিং ভ্যারাইটি গুলি এমনি শুধু হাই শুধু এমনিতে হাই ইল্ড দেয় না, তার কতগুলি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে। সো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো বললাম যে রুট সিস্টেম, তাদের খুব বেশি তোমার ভিগরাস রুট সিস্টেম হয় এবং রুট গুলি অনেক ডিপে যায় এবং প্রচুর তোমার ল্যাটারাল রুটস থাকে, ফলে সে অনেক দূর এরিয়া থেকে সে নিউট্রিয়েন্ট কিন্তু আপটেক করতে পারে সয়েল থেকে খুব এফিশিয়েন্টলি, যেটা লোকাল ভ্যারাইটি গুলি বা লো রেসপন্সিভ ভ্যারাইটি গুলি পারে না। তাদের ক্ষেত্রে হয় শ্যালো রুট সিস্টেম এন্ড ল্যাটারাল রুট ইজ অলসো লেস রাদার দেন ট্যাপ রুট সিস্টেম, resulting less absorption of nutrient elements, ফলে কম পরিমাণ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। Nature of growth, the growth rate of high responsive varieties is more than low responsive varieties. High responsive varieties have short vegetative phase and long reproductive phase. High responsive varieties ক্ষেত্রে কি বলছে? High responsive varieties have short vegetative phase and long reproductive phase. As a result, assimilation of photosynthesis in the reproductive organ is more and consequently yield increases. So high responsive variety গুলির ক্ষেত্রে কি হয়, যে শুধু খুব দ্রুত রিপ্রোডাক্টিভ ফেজটা চলে আসে, ফলে তার ফটোসিনথেসিসটা তোমার রিপ্রোডাক্টিভ অর্গানে বেশি হয়, যেটা তোমার লো রেসপন্সিভ এর ক্ষেত্রে জাস্ট অপোজিট। সেনেসেন্স, তোমরা সেনেসেন্স একটু আগে একজন উইল্টিনের কথা বলতেছিলা, সেটা এখানে জাস্ট আমরা আসছি। The senescence is nothing but the aging of the plant. Generally, it is seen that the lower leaves of low responsive varieties falls down very early than that of high responsive varieties. So the translocation food to the upper leaves from lower leaves is hampered and the plant becomes senescent, যেটা তোমার যে ইয়ার কারণে হয়, কি বলে, লো রেসপন্সিভ ভ্যারাইটি গুলিতে। কিন্তু হাই রেসপন্সিভ ভ্যারাইটির ক্ষেত্রে হ্যাভ লো রেট অফ সেনেসেন্স ডিউ টু হাই এন্ড লং পিরিয়ড অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট এলিমেন্টস, ফলে সে সহজেই তোমার নিউট্রিয়েন্ট গুলি মুভ করতে পারে। Time of nitrogen requirement, low responsive varieties absorb more nitrogen at the early stage of growth and the leaves become larger and heavy. Therefore, at the time of flowering, the plants become low and utilize less fertilizer. High responsive varieties, on the other hand, absorb less nitrogen at the early stage of growth and accumulate more starch at the flowering stage. So, then flowering time এর ক্ষেত্রে তাদের মধ্যে ভেরিয়েশন আছে। Generally, in high responsive varieties, flowering time is relatively earlier. Therefore, it takes long period to come into maturity from flowering. And অন্যদিকে যে due to more growth of leaves and stems and long vegetative lag phase, the flowering time comes lately in low responsive varieties and the reproductive phases also start lately. So এটা জাস্ট তোমরা যদি আমি জানি না কত বুঝেছো কিনা, যে হাই রেসপন্সিভ ভ্যারাইটির ফ্লাওয়ারিং বলি কি হয়, রিলেটিভলি আর্লিয়ার। সো আর্লিয়ার হওয়ার কারণে তারা কিন্তু বেশি সময় পায় ফ্লাওয়ারিং বা ফ্লাওয়ার থেকে সেক্ষেত্রে ম্যাচিউর হওয়া পর্যন্ত। কিন্তু অন্যদিকে লো রেসপন্সিভ ভ্যারাইটি গুলি খুব কম, কারণ হলো তাদের লাইফ সাইকেল কিন্তু ফিক্সড, যে ক্রপের যতদিন লাইফ সাইকেল সে ততদিনই বাঁচবে। কারণ ফ্লাওয়ারিং আগে হলো কি পরে হলো তার উপর কিন্তু ডিপেন্ড করে না, সে কতদিন, যদি তোমার কোনো কারণে ফ্লাওয়ারিং দেরিতে শুরু হয়, তাহলে কিন্তু তার কিন্তু ওই যে তোমার লাইফ সাইকেল যতদিন ততদিনের মধ্যে কিন্তু তাকে শেষ করতে হবে। তো তার মধ্যে ফ্লাওয়ারিং যদি ঠিক মতো না হয়, তাহলে তোমার আলটিমেটলি ক্রপ ইল্ড কমে যাবে। টাইপস অফ ফার্টিলাইজার ডোজ, আমরা গত ক্লাসে আমরা কারেক্ট
ডোজ কারেকশনের কথা বলেছিলাম, যে কারেক্টিভ ডোজের কথা চলে আসছিল কোন একটা লজের মধ্যে। তো সেই দেখো যে এখানে 3টা ডোজের কথা আমরা বলেছি, যে কারেক্টিভ ডোজ, মেইনটেনেন্স ডোজ এন্ড প্রোডাক্টিভ ডোজ। তো কারেক্টিভ ডোজ কোনগুলি? If one or more nutrient become deficient in soil, the productivity of crops may be declined drastically. In such, the dose of deficient nutrient which are applied to prevent the yield and quality of crops is called corrective dose. যে কোনো একটা নিউট্রিয়েন্ট হঠাৎ করে যদি একটা বা একের অধিক যদি নিউট্রিয়েন্ট হঠাৎ করে ডিফিসিয়েন্ট হয়ে যায় কোনো একটা সয়েলে যে কোনো কারণে, তখন কিন্তু প্রোডাক্টিভিটি ড্রাস্টিক্যালি রিডিউস হবে। এবং সেক্ষেত্রে ওই নিউট্রিয়েন্টটাকে সয়েলের মধ্যে আবার অ্যাড করে দেওয়ার জন্য আমাদের যেই ডোজ, যেই ফার্টিলাইজার ডোজটা অ্যাপ্লাই করা সেটাকে আমরা বলছি কারেক্টিভ ডোজ। মেইনটেনেন্স ডোজ কোনটা? জাস্ট নাম থেকে এটা চলে আসে যে ইন কোর্স অফ টাইম দ্য ফার্টিলিটি অফ কালটিভেটেড ল্যান্ড ডিক্লাইন গ্রাজুয়ালি। বারবার চাষ করার পরে না এটা ফার্টিলিটি ডিক্লাইন হবে, এটাই স্বাভাবিক। The dose of fertilizer which are applied to maintain the normal fertility of soil is called maintenance dose. The normal fertility কে ধরে রাখার জন্য আমরা যেটা দিচ্ছি সেটাকে আমরা বলছি মেইনটেনেন্স ডোজ। প্রোডাক্টিভ আর রিকমেন্ডেড ডোজ কোনটা? যেটা আমরা ক্রপকে আসলে আলটিমেটলি দেই ভালো ফলন পাওয়ার জন্য, সেটা রিকমেন্ডেড ডোজ। To ensure more yield, a higher dose beyond the normal requirement need to be applied. The dose of fertilizer which are applied to obtain higher yield is called productive or recommended dose. So recommended dose তোমাদের হয়তো বা সামনে আসবে, যে তোমাদের হয়তো কোনো একটা এক্সপ্লেন করতে হবে, তোমাদের বলতেছে যে রিকমেন্ডেড ডোজে ফার্টিলাইজার দাও। সো রিকমেন্ডেডটা কারা করে? সাধারণত তোমার ব্রিডাররা করে দিতে পারে বা এগ্রোনমিস্টরা করতে পারে। আমরা সাধারণত রিকমেন্ডেড ডোজ যেটা ফলো করি, হয়তো বা তোমার বিআরসি থেকে যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড আছে সেখান থেকে আমরা ফলো করতে পারি, বা ধান গবেষণা ইনস্টিটিউটের থেকে আমরা সেটাও গ্রহণ করতে পারি যে তাদের রিকমেন্ডেশন কি আছে ফার্টিলাইজার। সাধারণত তারা একটা ভ্যারাইটি রিলিজ করার সময় তার ফার্টিলাইজার রিকমেন্ডেশন দেওয়া থেকে, বা তোমার যেমন আমরা বলছি ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড বিআরসি, সেখান থেকে আমরা ওই প্রত্যেক এইজেড ভিত্তিতে আমরা সেটা দেখতে পারি যে ওই এইজেড এর জন্য কত স্পেসিফিক। তুমি যদি সয়েল অ্যানালাইসিস করতে না পারো, যে তুমি এই মুহূর্তে সয়েল অ্যানালাইসিস করতে পারছো না, তো সেক্ষেত্রে তাদের রিকমেন্ডেড ডোজটা, কারণ তারও বিভিন্ন সময় অ্যানালাইসিস করে এগুলিকে বাহির করেছেন, তো সেই ডোজটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমরা কেন আবার অ্যানালাইসিস করতে বলি? কারণ ওই যে ওভার দ্য টাইম তোমার কাল্টিভেশনের কারণে তোমার নিউট্রিয়েন্ট ডিক্লাইন হতে পারে, সেই ডিক্লাইন হওয়ার কারণে ওই তাদের যে রিকমেন্ডেশনটা সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমাকে আবার একটু দেখে নিতে হবে। আবার আমরা এরকম বলি যে হয়তো তারা ধরো যে একটা বিশাল এক এরিয়াতে হয়তো কয়েকটা স্যাম্পল নিয়ে তারা অ্যানালাইসিস করে একটা এভারেজ তারা হয়তো বলে দিছে, কিন্তু নিউট্রিয়েন্ট বা সয়েল একটা জমির মধ্যে কিন্তু তোমার আমরা যেটা প্রিসিশন এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রতি ইউনিটের মধ্যে কিন্তু ভেরিয়েশন হতে পারে। জমির মধ্যে একটা জমি, একটা এক খন্ড জমি আছে, তোমার এক খন্ড জমির এক এক মাথায় এক এক ধরনের নিউট্রিয়েন্ট কন্ডিশন, এক এক ধরনের সয়েল প্রপার্টিস থাকতে পারে। ফলে তাদের ওই সয়েল প্রপার্টিস চেঞ্জের কারণে কিন্তু নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি তোমার বাড়বে বা কমবে, ফলে ক্রপ প্রোডাকশন ইল কমও হতে পারে। তো সেই জন্য আমরা বলি যে যখন ক্রপ কালটিভেট করা হবে কোনো একটা পার্টিকুলার ল্যান্ডে, তোমাকে অবশ্যই ওই এরিয়ার জন্য ওই ল্যান্ডের সয়েল অ্যানালাইসিস করে তার জন্য ফার্টিলাইজার কতটুকু লাগবে সেটা দিতে হবে। In general, corrective dose becomes higher than maintenance dose, and productive dose becomes higher than corrective dose. That is, productive dose more than corrective dose more than maintenance dose. Among the essential plant nutrients, secondary nutrients, that is calcium, magnesium, and sulfur, should be applied as maintenance dose. This dose may also be maintained by applying organic manures. However, it is noteworthy that no major elements, carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus, potassium, calcium, magnesium, sulfur, are expected to be deficient in soil. So অবশ্যই তোমার মেজর যে নিউট্রিয়েন্ট গুলি তারা কখনোই তোমার কম হতে পারবে না সয়েলে। তো এর মধ্যে আমরা সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো আমাদের দিতে হয় না, এটা নেচার থেকে আমরা পেয়ে যাই। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সাধারণত সব ক্রপই আমরা আমাদের দেশে দিতে হয়, কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফারটা আমরা সাধারণত মেইনটেনেন্স ডোজ হিসেবে কখনো কখনো কোথাও কোথাও অ্যাপ্লাই করা হয়, কোথাও কোথাও অ্যাপ্লাই করা হয় না। যেমন জিপসাম বলছি বা টাইপস অফ রিকমেন্ডেড ডোজ of fertilizer, একটা threshold recommended dose, low recommended dose, optimum recommended dose, superior recommended dose. Threshold কোনটা, low recommended dose কোনটা, optimum recommended dose কোনটা বা superior recommended dose কোনটা আমরা জাস্ট আসছি। যে threshold recommended dose, the minimum amount of fertilizer applied to get positive response from crop production is threshold recommended dose. The amount below this dose does not confer any economic return. For major plant nutrients, this dose is usually 20 kg. সো থ্রেশহোল্ড রিকমেন্ডেড ডোজ আমরা কোনটা বলছি? দা একদম মিনিমাম অ্যামাউন্ট, যে পরিমাণ অ্যামাউন্ট ফার্টিলাইজার দিলে একটা ক্রপ জাস্ট তোমার পজিটিভ রেসপন্স করবে, তার ইল কিছুটা হলে সে কিছুটা ইল দিবে। এটা এমন না যে তুমি ইকোনমিক হাই ইকোনমিক রিটার্ন এখান থেকে তুমি পাবা না,
কিন্তু জাস্ট একটা পজিটিভ একটা কার্ভ, জাস্ট ধরো যে একটা ফার্টিলাইজার দেওয়ার পর একটা ক্রপ কালটিভেট করছে, জাস্ট কার্ভটা জাস্ট শুরু হয়ে স্টার্ট হয়েছে বাড়া, সেইটাকে আমরা বলছি, সেই জায়গাটাকে আমরা বলছি থ্রেশহোল্ড রিকমেন্ডেড ডোজ। তো এটা আমরা ম্যাক্সিমাম ক্রপের ক্ষেত্রে তোমার বলা হয়েছে যে মেজর নিউট্রিয়েন্ট গুলির ক্ষেত্রে সাধারণত 20 কেজি পার হেক্টর। লো রিকমেন্ডেড ডোজ কোনগুলি? The amount of fertilizer applied to get maximum return per unit fertilizer is the low recommended dose. কি বলছে? The amount of fertilizer applied to get maximum return, যে পরিমাণ ফার্টিলাইজার দেওয়ার জন্য পরে তুমি ম্যাক্সিমাম রিটার্ন পাবা প্রতি ইউনিট ফার্টিলাইজার থেকে, সেটাকে আমরা বলছি লো রিকমেন্ডেড ডোজ। টেবিল 1 এ যদি আমরা দেখি যে ইট ইজ অবজার্ভ দ্যাট আপ টু এ সার্টেন লিমিট ইনক্রিজ ইন ফার্টিলাইজার ডোজ কন্টিনিউ টু ইনক্রিজ ইল্ড। তুমি দেখো যে এখানে যে একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু তোমার ফার্টিলাইজার বাড়ানোর সাথে সাথে, আর ওই যে টোটাল ইল্ড দেখে নাইট্রোজেন ডোজ দেখি, দেখো একটা সার্টেন সময় পর্যন্ত সে ইল্ড বেড়েছে, তারপরে কিন্তু আবার ইল্ড কমেছে। আমাদের ওই যে প্রথম ক্লাসে আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম, তোমাদের যদি মনে থাকে, মনে আছে কিনা, একদম প্রথম ক্লাসে যে একদম বেড়েছে ফার্টিলাইজার দেওয়ার পরে, তারপরে আবার জাস্ট জেনারেল একটা গ্রাফ বেড়েছে, তারপরে একটা প্লাটুতে গেছে, তারপরে আবার নিচে দিকে ড্রাস্টিক্যালি। এখানে দেখো যে প্রথম 0 থেকে 40 কেজি দেওয়ার পরে 1000 কেজি ইল্ড বেড়েছে, তারপরে তোমার আবার আরো 40 কেজি যখন বাড়াইছো তখন তার আরো তোমার কত আসছে এখানে, কত 2000, যদি 2000 থেকে 2200 কেজি, হ্যাঁ 1200 কেজি, 1200 কেজিও না আসলে 200 কেজি, তাই না? 1000 কেজি তো এখানেই আছে, বা তুমি যদি অন্যভাবে বলো যে 1200 কেজি, তারপরে তুমি মাত্র 300 কেজি, তারপরে 500 কেজি, তারপরে কিন্তু আবার কমে গেছে, 700 কেজি কমে গেছে। ওকে, অপটিমাম রিকমেন্ডেড ডোজ কোনটা? The amount of fertilizer which are applied to get maximum return per unit area is the optimum recommended dose. The amount of fertilizer which are applied to get maximum return per unit area is the optimum recommended dose. In this case, economic yield are considered rather than the return per unit fertilizer, and hence it is also called economic recommended dose. So এক্ষেত্রে আমরা ইকোনমিক ইল্ডটাকে কনসিডার করছি, আমরা পার ইউনিট ফার্টিলাইজার দেওয়ার কারণে কতটুকু বেড়েছে সেটার উপর আমরা নির্ভর করছি না। টার্গেটটা আবার একটু স্যার, হ্যাঁ আগের স্লাইডটা আবার কি স্যার? কি জানতে চাচ্ছ স্যার? লো রিকমেন্ডেড ডোজ আর হচ্ছে অপটিমাম রিকমেন্ডেড ডোজের মধ্যে ডিফারেন্সটা কি? সেটাই তো আমি বলতেছি, আমি তো বলতে দেও নাই। লো রিকমেন্ডেড ডোজটা আমরা বলছি যে পার ইউনিট ফার্টিলাইজারের কারণে কতটুকু ম্যাক্সিমাম রিটার্ন কতটুকু পেয়েছি প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য। ওকে, সেইটা আমরা বলছি লো রিকমেন্ডেড ডোজ। আর এখানে বলছি আমরা যে ইকোনমিক রিটার্নটাকে আমরা অপটিমাম রিকমেন্ডেড ডোজে আমরা ম্যাক্সিমাম রিটার্ন পাবো, কিন্তু এখানে প্রতি ইউনিট ফার্টিলাইজার দেওয়ার জন্য কতটুকু ম্যাক্সিমাম রিটার্ন তা না, আমরা কতটুকু মানে ইকোনমিক রিটার্ন পাচ্ছি, কোনটাতে ম্যাক্সিমাম ইকোনমিক রিটার্ন পাচ্ছি সেইটা আমরা। তোমরা যদি এখানে দেখো যে 160 কেজি যখন আমরা অ্যাপ্লাই করছি, দ্য মার্জিনাল ইল্ডটা কি হয়েছে তোমার এখানে নেগেটিভ হয়ে গেছে। তোমরা যদি আগের স্লাইডটা জাস্ট দেখো, এই যে এখানে দেখো যে এভারেজ ইল্ড, আমরা এভারেজ ইল্ডটা যদি দেখো যে প্রতি ইউনিট তোমার, আমি বলছিলাম যে কত প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য কতটুকু তোমার ইল্ড বেড়েছে প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য। ওকে, তোমার এখানে এই টেবিলটা তোমরা তো দেখতে পাচ্ছ, তাই না? নাইট্রোজেন ডোজ এখানে আছে 0 কেজি, তারপর 40, তারপর 80, 120, 160, 200 কেজি। টোটাল ইল্ড আমরা বলেছি যে টোটাল ইল্ড পাওয়া গেছে 0 কেজিতে 100 কেজি, 1000 কেজি, তারপরে 2000, 3200, 3500, 4000, 3300। ওকে, ফিজিক্যাল ইল্ড আমরা পেয়েছি। ফিজিক্যাল ইল্ডটা কি, যে জাস্ট 0 আগের ইল্ডটাকে, আগের যে লোয়ার যে ডোজটা সেই ডোজটার থেকে তার যে ফার্টিলাইজার ইনক্রিজ করার কারণে কতটুকু বেড়েছে সেইটা। তাহলে এখানে দেখো যে কতটুকু, যে আমরা যদি এখানে 0, তাহলে আমরা এটা পরেরটা বলছি 2000 থেকে 1000 যখন মাইনাস করছি, যেহেতু 1000 থেকে 1000 মাইনাস, এটা আমরা এটা জাস্ট 0 সংখ্যা, তো এখানে 1000, তারপরে তোমার কত 3200 থেকে যখন 1000 মাইনাস করা হয়েছে তখন 2200, 3500 থেকে যখন তোমার 3500 থেকে 1000 মাইনাস করা হয়েছে 2500, তারপর 4000 থেকে 300,
3300 থেকে যখন 1000 মাইনাস করা হয়েছে তখন 2300, এটা বুঝেছো? জি স্যার। ওকে, এবার এভারেজ ফিজিক্যাল ইল্ড। এভারেজ ফিজিক্যাল ইল্ডটা কি? জাস্ট আমরা বলেছিলাম এই যে লো রিকমেন্ডেড ডোজের এখানে বলেছিলাম যে প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য ম্যাক্সিমাম কতটুকু রিটার্ন পেয়েছি আমরা, তাই না? প্রতি ইউনিট। তাহলে তুমি এই যে এই 1000 কে তুমি 40 দ্বারা যদি ভাগ দাও কত হয়? 25 হয়। 25। এই 22,000 যেটা ফিজিক্যাল ইল্ড, তাকে যদি আমরা 80 দ্বারা ভাগ দিই কত হয়? 27.50। এটাই হবে আর কি রেজাল্ট। 27.50। ওকে, এরপরে 20 থেকে 83 আরে 2500 থেকে 120 দিলে 20.83, মানে এটা হচ্ছে, তাই না? এইটা হচ্ছে, তাই না? তাহলে ফিজিক্যাল ইল্ডকে তোমার ফার্টিলাইজার দ্বারা ভাগ দেওয়ার কারণে যে প্রতি ইউনিটের জন্য মানে 200 কেজি নাইট্রোজেন দেওয়ার কারণে তোমার 2300 কেজি ফিজিক্যাল ইল্ড পেয়েছো। তাহলে প্রতি এক কেজি নাইট্রোজেন দেওয়ার জন্য কতটুকু ইল্ড পেয়েছো সেটা হলো 16.50 কেজি। ওকে, বুঝতে পারছো এটা? সো ফিজিক্যাল ইল্ডটা কি স্যার? ফিজিক্যাল ইল্ডটা তো আমি বললাম একটু আগে যে প্রতি ডোজ বাড়ানোর কারণে ওকে কতটুকু ইল বেড়েছে, টোটাল ইল্ডেজ। এখানে দেখো যে প্রতি কেজি, তার মানে কি প্রতি ডোজ বাড়ানো যে 0 থেকে 40 কেজি, তাই না? 0 থেকে 40 কেজি বাড়ানোর কারণে তোমার ইল কতটুকু বেড়েছে এখানে এই দুইটার মধ্যে? 1000 স্যার। 1000 কেজি। এটা বুঝতে পেরেছো? তাহলে এই 0 থেকে 80 কেজি বাড়ানোর কারণে কতটুকু ইল বেড়েছে? স্যার 2200 স্যার। হ্যাঁ, এবার বুঝেছো? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। তাহলে এই এভারেজ ইলটা তাহলে আমার বললাম যে তাহলে লো রিকমেন্ডেড ডোজ কোনটা? আমরা বলছি প্রতি ইউনিট ফার্টিলাইজার দেওয়ার কারণে যতটুকু যখন ম্যাক্সিমাম আমরা রিটার্ন পাই, তাহলে এখানে কখন ম্যাক্সিমাম রিটার্ন পাচ্ছি আমরা? স্যার 80 80-তে স্যার। এক্স্যাক্টলি 80 কেজি যখন আমরা দিছি তখন আমরা প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য ম্যাক্সিমাম ইল্ড আমরা পেয়েছি, তাই না? এরপরে যদি আমরা ফার্টিলাইজার বাড়াই আমাদের ওই ইলটা কিন্তু কমে আসতেছে, আমাদের প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য কিন্তু ইলটা ওইভাবে বাড়ছে না। প্রথম যে 0 থেকে 40 বা 80 কেজি পর্যন্ত যেতে যতটুকু বেড়েছে। ওকে, জি স্যার। টোটাল ইল্ড তো বেশি আসতেছে। হ্যাঁ, টোটাল ইল্ড তো অনেক বেশি আসতেছে। কোথায় বেশি ফার্টিলাইজার দিলে তখন 160 থেকে 4000 কেজি আসতেছে প্রতি হেক্টরে। হ্যাঁ, আমি আসতেছি, আমাকে আসতে দাও। ওকে, সে ইল বেড়েছে, কিন্তু ইল বাড়লো তোমার ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু প্রতি ইউনিট ফার্টিলাইজারের জন্য কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন পাচ্ছি না। তুমি যদি কস্ট হিসাব করো, তুমি এখানে কস্ট অ্যানালাইসিস করো। ওকে, তুমি যদি এখানে ধরো যে আমার যদি 1 কেজি ফার্টিলাইজারের দাম যদি ধরো যে 5 টাকা বা 10 টাকা করে হয়, আর তোমার যদি ধানের ইল যদি হয় ধরো যে 10 টাকা বা 15 টাকা কোনো একটা ধরো প্রাইস, হিসাব করো, দেখো যে প্রতি ইউনিটের জন্য কখন তুমি ম্যাক্সিমাম তোমার কোথায় বেশি টাকা খরচ হচ্ছে কোথায় আর কম হচ্ছে কোথায়। অবশ্যই তোমার এখানে তোমার এই যে 80 কেজি পর্যন্ত তোমার খরচ কিন্তু তোমার ব্যালেন্স থাকবে তোমার ইল্ডের সাথে, কিন্তু এরপরেই কিন্তু তুমি কিন্তু তোমার এরপরে কিন্তু প্রতি ইউনিটের জন্য কিন্তু দাম কম, মানে ফলন ওইভাবে বাড়বে না। ফলে তোমার আলটিমেটলি কিন্তু এটা কিন্তু ওইভাবে প্রফিটেবল গিয়ে হবে না ফাইনালি। ওকে, আমি এরপরেরটা আসি, তারপরে তুমি আরেকটু ক্লিয়ার হবে তোমাদের। ওকে, অপটিমাম রিকমেন্ডেড ডোজ আমরা কোনটা বলছি? যেটা বলছি যে পার ইউনিট ফার্টিলাইজারের জন্য কতটুকু বাড়লো সেটা না, এক্ষেত্রে হবে যে ম্যাক্সিমাম রিটার্ন পাবো যখন আমার মানে ম্যাক্সিমাম ইকোনমিক রিটার্ন আমরা এখানে কনসিডার করব। ইকোনমিক রিটার্ন বলতে আমরা যে তোমার এখানে দেখো যে 120 কেজির পরে বা 160 কেজির পরে আমরা যদি ফার্টিলাইজার অ্যাপ্লাই করি, এই যে এখানে দেখো 160 কেজি যদি অ্যাপ্লাই করি 160 কেজির উপরে, তাহলে যে মার্জিনাল ইল্ড এটা কত আসতেছে? নেগেটিভ -17। নেগেটিভ আসতেছে। কিভাবে এটা বাহির করছে? স্যার মার্জিনাল ইল্ডটা কিভাবে বের করা হয়েছে? হ্যাঁ, দেখো তো পারো কিনা কিভাবে বাহির করছে। পারো কিনা দেখি। স্যার এভারেজ ফিজিক্যাল ইল্ড যে বিয়োগ করছে সম্ভবত মনে হচ্ছে। দেখো পারো কিনা। স্যার এভারেজ ফিজিক্যাল ইল্ডের কি স্যার এখানে এভারেজ করছে মার্জিনালে? দেখি
বলতে থাকো। টোটাল ইলটাকে ফার্টিলাইজার দিয়ে ভাগ দিয়েছে। টোটাল ইল হুম তাকে ফার্টিলাইজার দিয়ে ভাগ দিয়েছে। হুম তাহলে হয় বাহির হয়। হচ্ছে কি স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আচ্ছা সরি। আবার গেছে স্লাইড। স্যার এখানে এভারেজ মার্জিন মানে এভারেজ ফিজিক্যাল ইল্ড মানে আগেরটার সাথে আর কি স্যার বিয়োগ করে তারপরে স্যার ইয়া করছে আর কি, মানে যে তাহলে এই যে দেখো যে ফিজিক্যাল ইল্ড তোমার যদি আমি কত 2200 থেকে যদি আমি 1000 মাইনাস করি তাহলে কত হয়? 1200। 1200। আর 80 থেকে যদি 40, এখানে তো প্রতিটা আসলে ডিফারেন্সটা কত 40, তাই না? একটা ফার্টিলাইজার থেকে আরেকটা ফার্টিলাইজার 40 কেজি করে বাড়ছে, তাই না? তাহলে 1200 কে যদি 40 দ্বারা ভাগ করা হয় কত হয়? 20। আর এখানে হ্যাঁ এখানে স্যার 2500 থেকে 2200 তে 300 বাড়ছে। এখানে 40 দিয়ে ভাগ করতে হবে 300 কে। তাহলে 7.5 আসে। হয়েছে না? জি স্যার। ওকে, তাহলে এবার তো বুঝছো যে কিভাবে করা হয়েছে এটা। হ্যাঁ স্যার। ওকে গুড, আমি এটাই চাচ্ছিলাম। ওকে, তাহলে এখন এটা মার্জিনাল ইলটা কিভাবে বাহির করছে? ওকে, তোমার এই ফিজিক্যাল ইলটা ধরো এই যে 1000 মাইনাস 0 আর ফার্টিলাইজার বেড়েছে এখানে 40, এই 1000 কে 40 দ্বারা ভাগ দিলে তোমার 25 আসে। 2200 থেকে তোমার 1000 মাইনাস করে এই 40 থেকে 80 ফার্টিলাইজার হতে 40 কেজি এখানে ডিফারেন্স, এটা দিয়ে ভাগ দিলে তোমার এটা আসবে। সো আলটিমেটলি তোমার যেটা হয় যে 160 কেজির উপরে যখন তুমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করবা তখন কিন্তু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে মার্জিনাল ইলটা। তার মানে কি তোমার এটা প্রফিটেবল প্রজেক্ট না, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে অপটিমাম রিকমেন্ডেড ডোজ বলে যে ম্যাক্সিমাম ইকোনমিক রিটার্ন আমি কোথায় পাচ্ছি, তাহলে তোমার এটা কিন্তু কোথায় হবে? এই যে 120 থেকে 160 কেজির মাঝে, যে এই 120 এবং 160 কেজির এই মাঝখানে আমার এটা থাকবে। এটা আমি কোথায় আমি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। এটা 120 কেজি দিলে হতে পারে, 160 কেজিতে যেহেতু 12.5 হয়েছে, তা এই দুইটার মাঝামাঝি থাকতে পারে কোথাও এক জায়গায়। সো তুমি হয়তো 125 কেজি বা 130 কেজি বা 140 কেজি দিলেও তোমার ইলটা হয়তো ম্যাক্সিমাম তুমি ইকোনমিক রিটার্ন পেতে পারো সেখানে। তো যেটা এখানে যেহেতু আমরা 80 কেজিতে সর্বোচ্চ ছিল না, 80 কেজি তো 30 দেখা যাচ্ছে, 160 এ তো 12। 80 কেজির ক্ষেত্রে তো মার্জিনাল ইল্ড আছে 30। তুমি একটার সাথে তো আরেকটা তুলনা করলে তো হবে না। একটা তো হলো তোমার লো রিকমেন্ডেড ডোজ। লো রিকমেন্ডেড ডোজটা আমরা চিন্তা করেছি পার ইউনিট ফার্টিলাইজারের জন্য কতটুকু বেড়েছে, আর এখানে হলো ইকোনমিক রিটার্ন কোথায় পর্যন্ত আমরা পজিটিভ পেয়েছি। জি স্যার। ম্যাক্সিমাম ইকোনমিক রিটার্ন আমরা কোথায় পেয়েছি এখানে। সো ইকোনমিক রিটার্ন কিন্তু হ্যাঁ আমরা প্রথম দিকে তো আমরা খুবই বেশি পেয়েছি, তাই না? 25 প্রথমটা ছিল, তারপরে 30 ছিল, তারপরে 7.5, তারপরে 12.5, কিন্তু তোমার এর পরে দিলে আমরা দেখছি এটা নেগেটিভে চলে যাচ্ছে, মানে ইকোনমিক রিটার্নটা আমার নেগেটিভ হচ্ছে। তাহলে যেখানে নেগেটিভ হচ্ছে তার নিচে থাকবে সব সময় তোমার অপটিমাম ডোজটা। আমাদের ওই কার্ভটার কথা যদি চিন্তা করো, কার্ভটা একদম সরাসরি স্ট্রেট উপরে উঠে গেছিল, তারপরে প্লাটু হয়েছিল, তারপর আবার নিচের দিকে ড্রাস্টিক্যালি রিডিউস নেমেছিল। মনে আছে তোমার টক্সিসিটি নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই এরিয়াটা? জি স্যার। হ্যাঁ, সেটা যদি চিন্তা করো তাহলে এখানে কি হচ্ছে যে এখানে 200 কেজি যখন নাইট্রোজেন দেওয়া হচ্ছে তখন কিন্তু এটা নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে ইকোনমিক রিটার্নটা এখানে কিন্তু আমরা পাচ্ছি না এখানে। ফলে 200 কেজি আমরা কখনোই রিকমেন্ডেড করব না। সো এটা হলো তোমার অপটিমাম রিকমেন্ডেড ডোজ। আর লো রিকমেন্ডেড ডোজটা হচ্ছে যে তোমার পার ইউনিট ফার্টিলাইজার দেওয়ার কারণে কখন ম্যাক্সিমাম ইল্ড পাচ্ছি, প্রতি ইউনিট ফার্টিলাইজারের সাথে ওইটার তুলনা। আর এখানে হলো ইকোনমিক রিটার্ন কখন আমরা পজিটিভ পাচ্ছি কখন পর্যন্ত সেটা। সো এখানে দেখো যে জাস্ট আমরা আগে বলেছি, ইন দিস কেস ইকোনমিক ইল্ড আর কনসিডারড রাদার দ্যান দ্য রিটার্ন পার ইউনিট ফার্টিলাইজার, এন্ড হ্যান্স
It is also called economic recommended dose. আরেকটা আছে superior recommended dose. এটা দেখো কি superior recommended dose. Superior recommended dose টা বলছে the amount of fertilizer which is used to get maximum yield per unit area without considering economic profit is called superior recommended dose. এখানে কি বলেছে যে the amount of fertilizer which is used to get maximum yield per unit area without considering economic profit is called superior recommended dose. এখানে কিন্তু ইকোনমিক প্রফিটটাকে কনসিডার করা হয়নি, এখানে ইউনিট ফার্টিলাইজারকে কনসিডার করা হয়নি। এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম yield কোথায় পেয়েছি। ওই যে তুমি তখন যেটা তুমি একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যার 4000 কেজি তো yield পেয়েছি আমি এক জায়গায়। এখানে দেখো in table 1 from 160 কেজি হেক্টর nitrogen maximum physical yield 3000 kg per hectare is obtained from unit area. Primarily it is the superior recommended dose. In figure 1 টা আমরা পরে যাচ্ছি। সো যে তোমার কি বলছে তাহলে যে এই যে 160 কেজি আমি ফার্টিলাইজার দিলাম, দেওয়ার কারণে এই যে 3000 কেজি তোমার এখানে yield হলো। এখানে কিন্তু আমার yield বেশি পাইছি আমি একটা ইউনিট থেকে। আমি এখানে ইকোনমিক রিটার্নও দেখছি না, আমি কিন্তু এখানে পার ইউনিট ফার্টিলাইজার দেওয়ার কারণে কতটুকু yield বেড়েছে সেটাও আমি এখানে কনসিডারেশনে আনছি না। এখানে আনছি আমার ম্যাক্সিমাম কতটুকু কোথা থেকে আমি yield পেয়েছি। তার মানে এটা 160 কেজি। তো এটা আমাদের সুপারিয়র রিকমেন্ডেড ডোজ এই 160 কেজি। তাহলে একটা দেখো যে এই গ্রাফ ইয়ার থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের লো রিকমেন্ডেড ডোজ হলো একদম লো না, থ্রেশহোল্ড রিকমেন্ডেড ডোজ হলো 20 কেজি। এর নিচে দিলে 20 কেজি দিলে যা স্টার্ট হয় তোমার yield বাড়া। তারপরে আমরা বলছি লো রিকমেন্ডেড ডোজ কোনটা, যে এই ক্রপের ক্ষেত্রে আমরা দেখছি যে 80 কেজিতে আমরা মেক্স পার ইউনিট ফার্টিলাইজারের কারণে ম্যাক্সিমাম আমরা রিটার্ন পাচ্ছি সেখানে। আর অপটিমামটা বলছি আমরা যেখান পর্যন্ত ইকোনমিক রিটার্নটা পজিটিভ ছিল, তার মানে 120 থেকে 160 কেজির মাঝামাঝি কোথাও আমরা এটা পেয়েছি। সো এটা আমরা বলছি অপটিমাম রিকমেন্ডেড ডোজ। আর যেখানে আমরা ম্যাক্সিমাম yield পেয়েছি আসলে যে আলটিমেটলি ক্রপের এখানে পার ইউনিট ফার্টিলাইজার আসছে না, ইকোনমিক রিটার্ন আসছে না, শুধুমাত্র yield আমি কনসিডার করছি, সেখানে কিন্তু 3000 কেজি যেখানে আমরা পেয়েছি সেখানে হলো এটা তোমার সুপারিয়র রিকমেন্ডেড ডোজ। তুমি যদি জাস্ট এই ফিগারটা দেখো, এখানে জাস্ট টোটাল ফিজিক্যাল yield দেওয়া আছে, এখানে ইফেক্ট অফ নাইট্রোজেন ফার্টিলাইজার অন রাইস yield দেওয়া আছে। এখানে দেখো থ্রেশহোল্ড রিকমেন্ডেড ডোজ আমরা বলছি যে 20 কেজি বলেছি যে কোনো ক্রপের ক্ষেত্রে আমরা বলেছিলাম, কিন্তু দেখো এটা 40 কেজির নিচে কোন এক জায়গায় যে যেখানে দেওয়ার কারণে এটা জাস্ট বাড়া শুরু হয়েছে। yieldটা তোমার এটা ফ্ল্যাট ইয়াতে হরাইজন্টালি না থেকে এটা জাস্ট বাড়া শুরু করেছে, সেটাকে আমরা বলছি এই অংশটাকে আমরা থ্রেশহোল্ড রিকমেন্ডেড ডোজ বলেছি। তারপরে পার ইউনিট ফার্টিলাইজার দেওয়ার কারণে কতটুকু যেখান পর্যন্ত yield বেড়েছে সেটাকে আমরা বলছি লো রিকমেন্ডেড ডোজ, এবং এখানে আমরা বলা হয়েছে এই অংশটাকে। তারপরে অপটিমাম রিকমেন্ডেড ডোজ আমরা বলেছি তোমার 120 থেকে 160 কেজি, এই জায়গাটাকে আমরা অপটিমাম রিকমেন্ডেড ডোজ বলেছি। তারপরে তোমার সুপারিয়র রিকমেন্ডেড ডোজ আমরা বলেছি 160 পরেই কিন্তু তোমার দেখো এটা জাস্ট নামা শুরু হয়েছে। সো তোমার আমরা আসলে এক্সাক্ট ভ্যালুটা তোমাকে কত ভ্যালু এটা কিন্তু তুমি বলতে পারবে না এখানে যে এক্সাক্ট এতটা এত এই ডোজটা আমার বেশি, কারণ আমি কিন্তু এখানে দেখো 160 পরে 240 কেজির কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। এই 40 কেজির কোন এক জায়গায় এটা তোমার হয়তোবা হবে হাইয়েস্টটা, বুঝতে পেরেছো কি? সো এখানে কিন্তু প্রতিটা একদম স্পেসিফাই করে তুমি বলতে পারো না এই পয়েন্টেই তোমার এত ডোজটাই হচ্ছে। এই গ্রাফ থেকে হয়তো তোমরা বলতে পারবে একদম এক্সাক্ট পয়েন্টটা হয়তো বাইর করতে পারবা, কিন্তু তাও তোমার এটা সব ক্রপের জন্য তো পারো, গ্রাফ থেকে করে তো তোমার কোনো লাভ হচ্ছে না সেখানে, কিন্তু তুমি ধরে নিতে পারবা এর কাছাকাছি, তার মানে এর মাঝামাঝি থাকলে তোমার এটা লসটা কম হবে। সো রেঞ্জ, এই জন্য ফার্টিলাইজার অনেক ক্ষেত্রে দেখো যে ফার্টিলাইজারটা রেঞ্জের মধ্যে বলা হয় যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে তোমার ফার্টিলাইজার এত থেকে এত কেজি দেওয়া লাগবে। তো এটা অনেক সময় বলা হয় কারণ হলো এই রেঞ্জে এখন তোমার এটা ভেরি করতে পারে। তো এটা তো একটা ফ্যাক্টর তোমার ফার্টিলাইজার, আমি তো ফার্টিলাইজার ম্যানেজমেন্টের কথা বলছি, একটা ফ্যাক্টর। আরো কত ধরনের ফ্যাক্টর তোমার এখানে ইনফ্লুয়েন্স করতে পারে যেগুলি তোমার অন্যান্য স্যাররাও পড়িয়ে আসছে, তোমার থার্ড ইয়ারে তোমার অন্য সিলেবাস অন্য অংশে আমাদের তোমরা পড়েছো, সেগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। তোমার ফার্টিলাইজার রিকমেন্ডেশন শুধুমাত্র তুমি একদম প্রপার ওয়েতে করে, তুমি ওয়াটার ম্যানেজমেন্ট যদি প্রপার ওয়েতে না করো তাহলে তো ফার্টিলাইজার অ্যাভেলেবেলই হবে না গাছের জন্য। সো তোমাকে সেই বিষয়গুলি তোমার যে স্যালাইনিটি বা অ্যালকালিনিটি বা তোমার অর্গানিক ম্যাটার কন্টেন্ট সেগুলিকেও তোমার কনসিডার করতে হবে। সো এটা কিন্তু একটা প্যাকেজ। সো শুধুমাত্র একটাকে তুমি ফোকাস করে কিন্তু তোমার কোনো কিছু হবে না। হ্যাঁ,
তোমাকে এটা অনেক বছরের এক্সপিরিয়েন্সের মাধ্যমে অনেক সময় হয়, অনেক সময় তোমার এক্সপেরিমেন্ট করতে 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 তোমার অ্যানালাইজ করতে করতে তুমি বাহির করতে হবে। এটা জাস্ট এমন না যে তোমার এই যে আমরা যে রিকমেন্ডেড ডোজ গুলি বা এগুলি ইউজ করি, এগুলি তো এমন না যে হঠাৎ করে একজন দিয়ে দিছে। এটা অনেক বছরের রিসার্চের ফলাফল। তারপরেও কিন্তু এক্সাক্ট ভ্যালুটা নাও হতে পারে, কারণ তোমার কিন্তু সে কিন্তু একদম প্রতিটা ফিল্ডে গিয়ে সে ভিজিট করে নাই। তো এক এক ফিল্ড কিন্তু এক এক রকম, প্রতিটা ফিল্ডেরই তোমার ভেরিয়েশন থাকে, যেটা আমরা এখন একদম রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলা হয়, যেটা প্রিসিশন এগ্রিকালচার। তোমাদের আগামী তোমরা পাচ্ছ না, তোমাদের এই গতবার যারা ফার্স্ট, গতবার কি 2019-এ যারা ফার্স্ট, 19-এ কি না 20-এ, সরি 20-এর জানুয়ারিতে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, তারা যখন থার্ড ইয়ারে আসবে তখন তোমার প্রিসিশন এগ্রিকালচার নামে আমাদের একটা অপশনাল কোর্স আমরা অফার করেছি এগ্রোনমি থেকে। এবং এটা আপাতত তোমার সম্ভবত আমি এবং হারুন স্যার আমরা ক্লাস নিব এটা। সো তোমরা এই ফ্যাসিলিটিসটা পাচ্ছ না আর কি। সো তাদের ক্ষেত্রে মডার্ন চলে আসবে আর কি, আধুনিক কিভাবে তোমরা এখন রিসেন্ট ট্রেন্ডটা কি ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লাই করার বা ওয়াটার ম্যানেজমেন্ট বা ক্রপ ম্যানেজমেন্ট, সেগুলি ওখানে আসবে। সো তোমরা হয়তোবা হায়ার স্টাডিতে গিয়ে হয়তোবা এগুলি হয়তো দেশের বাইরে গেলা গিয়ে হয়তোবা এইসব জিনিস নিয়ে হয়তো পড়ালেখা করতে পারো, যে ওই যে জিআইএস জিপিএস দিয়ে কিভাবে করা হয় সেগুলি। অটোনোমাস, এখন তো অটোনোমাস এগ্রিকালচার আসতেছে, যে উইড ম্যানেজমেন্ট, তারপরে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সবকিছু অটোনোমাস। তোমার রোবট দ্বারা হতে পারে বা ইউএভি দ্বারা তোমার হতে পারে। তো এগুলি তোমাদের ভবিষ্যৎ, তোমাদের অনেক সময় পরে আছে, কিন্তু এর পরবর্তী মানে বললাম যারা নতুন আসবে তাদের জন্য নতুন সিলেবাস, তো নতুন সিলেবাসে অনেক কিছু চেঞ্জ চলে আসছে। ওকে, আচ্ছা, ফ্যাক্টরস এফেক্টিং অপটিমাম ডোজ অফ ফার্টিলাইজার, কি কি ফ্যাক্টর দ্বারা নির্ভর করে, আমি খুব দ্রুত এই জায়গাটা আমি যাব। আচ্ছা, আমি এই ক্ষেত্রে বলে রাখি, তোমার সবাই অ্যাটেন্ডেন্স ওখানে দিয়ে রাখবা। আর যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা যদি ক্যাম্পাসে এসে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো যদি আসো, আর না হয় আমাকে মেইল করতে পারো। আমার মেইলের আমার আমার ওয়েবসাইটে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো কোনো কিছু যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। কারণ ক্লাস যেহেতু খুব লিমিটেড টাইম, আমি অনেক সময় তোমাদের হয়তোবা ক্লিয়ার করতে পারি না, বা প্রত্যেকের জন্য আমি হয়তোবা তোমাদের এই বিষয়গুলি ক্লিয়ার করা নাও হতে পারে প্রত্যেকের জন্য। তো তোমরা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তোবা তোমাদের আরো হয়তোবা যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তো সেক্ষেত্রে জাস্ট তোমরা আলাপ করতে পারো। এটা তোমাদের যা জানাই রাখলাম, যেহেতু ক্লাসের টাইমে হয়তোবা এটা কভার হবে না, যেহেতু সামনাসামনি ক্লাস হচ্ছে না, বলে তোমাদের অনেক কিছু হয়তো বুঝতে সমস্যা হতে পারে। সো কি ফ্যাক্টর অপটিমাম ডোজ অফ ফার্টিলাইজার কে ইনফ্লুয়েন্স করে? যে ইনিশিয়াল সয়েল ফার্টিলিটি, the dose of fertilizer depends on initial soil fertility. The dose of fertilizer is higher in the soil having lower amount of available nutrients. এগুলি জাস্ট খুব কমন কথাবার্তা, আমি এগুলি বেশি আসলে একদম ডিসকাসও করতে চাচ্ছি না। সয়েল প্রপার্টিজ এর কারণে ভেরিয়েশন হয়, এটা তোমরা জানো যে সয়েল ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক্যাল প্রপার্টিজ এর কারণে তোমার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বাড়বে বা কমতে পারে। সয়েল টেক্সচার, স্ট্রাকচার, ময়েশ্চার, টেম্পারেচার, কেমিক্যাল রিঅ্যাকশন, পিএইচ, বায়োলজিক্যাল প্রপার্টিজ এফেক্ট অন দ্য অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্ট এলিমেন্টস। সো এই সয়েল প্রপার্টিজ এর কারণে তোমার বাইন্ডিং হয়ে যেতে পারে, ফিক্সেশন হয়ে যেতে পারে নিউট্রিয়েন্ট। জাস্ট একটা তুমি দেখো যে মাইক্রোরাইজা যদি ইনসার্ট করা হয় ক্রপের মধ্যে, তোমার সয়েল ফসফরাস আপটেক খুব বেড়ে যায়, কিন্তু অন্যদিকে জিঙ্ক কন্টেন্ট কিন্তু ক্রপের মধ্যে কমে যায়, কারণ জিঙ্ককে আনএভেলেবল করে দেয়। সো এইরকম আর কি তোমার জাস্ট চেঞ্জ আসতে পারে। ডিগ্রি অফ সয়েল ডিস্টারবেন্স, যে কি ধরনের ডিস্টারবেন্স হচ্ছে, দ্য ডিফারেন্ট ন্যাচারাল কজেস এন্ড কালচারাল প্র্যাকটিসেস সামটাইমস ডিস্টার্ব দ্য সয়েল. Extensive tillage followed by heavy rainfall may result in soil erosion and overgrowth of weeds which wash out or remove nutrients from soil. In such cases fertilizer dose may be higher. যে ওয়াশ আউট হয়ে চলে গেল সামনে, সাধারণত যখন ইরোশন যদি হয়, সারফেস ইরোশনের কারণে কিন্তু সয়েলের একটা জমির সয়েলের সাধারণত প্রথম 5 সেন্টিমিটার যে সয়েলটা থাকে সারফেসে, সেটাই কিন্তু সবচেয়ে তোমার ফার্টাইল সয়েল বলা হয়, কারণ সব নিউট্রিয়েন্ট কিন্তু উপরে থাকে। আমরা যা অ্যাপ্লাই করি সব তো সারফেসে অ্যাপ্লাই করি, ফলে এবং অর্গানিক ম্যাটার অ্যাড হয়, সবকিছু সারফেসেই থাকে। সো এই সারফেসের কারণে যদি ইরোশন হয়, এটা ওয়াটার ইরোশন হয়ে বা স্প্লাশ ইরোশন যদি হয় রেইন ড্রপের কারণে, তাহলে কিন্তু সারফেসের লেয়ারটাই কিন্তু আলটিমেটলি চলে যায়, ফলে সয়েল কিন্তু ইনফার্টাইল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সয়েল তোমার সেখানে বেশি পরিমাণ ফার্টিলাইজার তোমাকে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের এই ধরনের চান্স থেকে থাকে।
নিউট্রিয়েন্ট ডিমান্ড ফর ক্রপস, কোন ধরনের ক্রপ তুমি কালটিভেট করছো সেই ক্রপের উপর নির্ভর করবে কি ধরনের নিউট্রিয়েন্ট হবে। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে লোকাল ভ্যারাইটির কথা, হাই ইল্ডিং ভ্যারাইটির কথা, হাইব্রিড ভ্যারাইটির কথা। তো তুমি কোন ধরনের ভ্যারাইটি তুমি কালটিভেট করেছো তার উপর, বা ক্রপ কালটিভেট করেছো তার উপর ডিমান্ড করবে। লিগিউম ক্রপ কালটিভেট করলে তোমার নাইট্রোজেনের রিকোয়ারমেন্ট কম হবে। সো এরকম তোমার এই বিষয়গুলি তোমাকে কনসিডার করতে হবে। The demand of nutrient greatly varied from crop to crop. It is due to the morphology and physiological constituent of the crops and differences in agronomic practices. Generally, the crops which produces more dry matter or seeds require more nutrient, and hence the fertilizer dose become higher. Crop production technology, কোন ধরনের টেকনোলজি তুমি অ্যাডপ্ট করেছো? যে fertilizer dose also vary due to crop cultivation technologies, plant population, crop varieties or cultivars, use of organic matter, application of pesticide, tillage, irrigation, drainage, cropping season, etc. affect the fertilizer. So cropping সিজনের কারণে কিন্তু ফার্টিলাইজার ভ্যারি করতে পারে। যে আমন সিজনে কিন্তু ফার্টিলাইজার ডোজ কম লাগে বড় সিজনের তুলনায়, কারণ বড় সিজনে প্রচুর পরিমাণ ড্রাই ম্যাটার, গাছ ড্রাই ম্যাটার তৈরি করে, প্রচুর পরিমাণ ইল বড় সিজনে বেশি, আমন সিজনে কম। আবার আমন সিজনে ওয়াশ লস হয় খুব বেশি ফার্টিলাইজার, কারণ বৃষ্টি আমাদের দেশে বিশেষ করে বৃষ্টিপাত থাকার কারণে তোমার ওয়াশ আউট হয়ে যায়। তো এরকম তোমার ভেরি করতে পারে। ফার্টিলাইজার ইউজ ইরিগেটেড কন্ডিশনে তোমার ফার্টিলাইজার বেশি লাগবে, কারণ ইরিগেটেড কন্ডিশনে গাছ খুব দ্রুত তার ইফিসিয়েন্সি খুব বেশি হয়, ফার্টিলাইজার ইউজ ইফিসিয়েন্সি। কিন্তু একটা ড্রাই সয়েলে কিন্তু ইফিসিয়েন্সি কম হবে, কারণ অ্যাভেলেবেল ফর্মে আসবে না, ফলে সেই ক্ষেত্রে কিন্তু বেশি ফার্টিলাইজার দেওয়া যাবে না। সেক্ষেত্রে fertilizer use efficiency, the fertilizer dose becomes lower if the fertilizer use efficiency is high. For instance, the fertilizer use efficiency for nitrogen, phosphorus and potassium in rice field is 37, 41 and 36 kg% respectively, even under optimum soil moisture. Hence the fertilizer dose is high for rice cultivation. মেথডস অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, কোন মেথডে তুমি অ্যাপ্লাই করছো এটা আমরা জাস্ট একটু প্রথম ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম যে তুমি কোন মেথডে অ্যাপ্লাই করছো তার উপর ফার্টিলাইজার ডোজ নির্ভর করবে। Crop residues, if crop residues are allowed to decompose in soil, it add organic matter and nutrients to the soil, hence fertilizer dose become lower. Some of the exhaustive crops uptake higher amount of nutrient from soil. In such cases, crop residues must incorporate into soil to restore some nutrients. So crop residue যদি অ্যাপ্লাই করো সেখান থেকে কিছু নিউট্রিয়েন্ট পেতে পারো, বা কাউডাং ধরো, কাউডাং ম্যানিউর গুলি বিশেষ করে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার ফার্টিলাইজার ডোজ কমে আসবে। টাইপ অফ ফার্টিলাইজার, কোন ধরনের ফার্টিলাইজার, ইউরিয়া, সুপার গ্রানুল নাকি তোমার ফিল্ড এরিয়া, তার উপর নির্ভর করবে যে কি ধরনের তোমার কি ধরনের ডোজ হবে। যে ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি মে ইনক্রিজ বাই 65% and 36 to 41% respectively, and hence fertilizer doses become lower. যে তোমার সালফার কোটেড ইউরিয়া বা ইউরিয়া সুপার গ্রানুল যদি ইউজ করো, যেগুলি স্লো রিলিজ ফার্টিলাইজার। Soil management, different soil management practices such as liming, organic manuring, alternate wetting, drying methods of irrigation may increases the availability of nutrients and decrease the dose of fertilizer. So তোমার ইউজ এফিসিয়েন্সি যদি বাড়ে, নাইট্রোজেন নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি, তাহলে তোমার কিন্তু ফার্টিলাইজার ডোজ কমাতে হবে। Types of crops, fertilizer dose differs in different crop and varieties. Fertilizer dose also depends on root structure, branching types, leaf numbers, crop canopy, dry matter productivity. তারপর crop productivity, the crop which has high yield potential require high dose of fertilizer. Soil moisture affect the solubility and uptake of nutrients which influence the dose of fertilizer. Under irrigated condition, higher dose of fertilizer facilitate better growth and productivity of crops, therefore fertilizer dose is higher under irrigated condition than non-irrigated condition. Just আমরা একটু আগে বলতেছিলাম। সো এই আর কি তোমার জাস্ট এই কতগুলি ফ্যাক্টর যে আমরা বললাম, সয়েল ময়েশ্চার, প্রোডাক্টিভিটি, টাইপ অফ ক্রপস, টাইপ অফ ফার্টিলাইজার, সয়েল ম্যানেজমেন্ট, methods of fertilizer application, crop residues, crop production technology, fertilizer use efficiency, degree of soil disturbance, nutrient demand of crops, initial soil fertility, soil properties, এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু অপটিমাম ডোজ অফ ফার্টিলাইজারকে তোমার ইনফ্লুয়েন্স করবে, বা এগুলি ডিটারমিনেন্টস তোমার অপটিমাম ডোজটা কতটুকু হবে। একদম প্রথম শুরুটাই করা হয়েছে কিন্তু ইনিশিয়াল সয়েল ফার্টিলিটি, তোমাকে আগে অবশ্যই জানতে হবে তোমার সয়েলটা ফার্টাইল কিনা, বা তার ফার্টিলিটি স্ট্যাটাসটা কি, তার মধ্যে কি ধরনের নিউট্রিয়েন্ট কত পার্সেন্ট আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে। স্যান্ডি সয়েলে এক ধরনের ফার্টিলাইজার হবে, তোমার ক্লে সয়েলে আরেক ধরনের, স্যান্ডি লুম সয়েলে আরেক ধরনের, তো এরকম তোমার হবে। তো এই আমার ক্লাস, তোমাদের যদি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, যেহেতু আমাদের সময় আর বেশি নাই, তো তোমাদের সাথে আমার ক্লাস নিয়ে খুব ভালো লেগেছে। মানে আমার দেখা মতে তোমাদের ক্লাসে আমি সামনাসামনি হলে মানে আরো ভালো লাগতো, অনেক প্রশ্নের হয়তো উত্তর দেওয়া যেত। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এর মাঝে, আমাকে পরবর্তীতে আমাকে মেইলে জানাতে পারো, আমি রেসপন্স করবো, আর যদি তোমার বা ফোন করতে পারো। তো
যেটা হলো যে তোমাদের ক্লাস নোটটা আমি দেওয়ার জন্য তোমাদের একজন রিপ্রেজেন্টেটিভের আমার ইমেল অ্যাড্রেস লাগবে। সো তোমরা আমাকে আমার মেইলে একজন জাস্ট রিপ্রেজেন্টেটিভ সে আমাকে মেইল করবা, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের আমি জানি না তোমাদের রিপ্রেজেন্টেটিভ কে, তোমার কি নাম আমি জানি না, তো যেহেতু তোমাদের সাথে আমি সময় করতে পারি না জিজ্ঞাসা করার, তো তোমরা যে আমার সাথে যোগাযোগ করবা যাতে করে আবার যার কাছে তোমরা সবাই খুব যার কাছ থেকে কালেক্ট করা তোমাদের সহজ হবে তার নাম্বার আমাকে দিবা, মানে মেইল করবা আমাকে, ঠিক আছে? আর অবশ্যই মেইল করার সময় পরিচয় দিয়ে মেইল করো, না হয় আমি হয়তো মেইল সাবজেক্ট লিখো, না হয় আমি কিন্তু বুঝতে পারবো না, যে সাবজেক্ট ছাড়া মেইল আসলে আমি হয়তো বুঝবো না যে কি জন্য মেইল, তো কারণ প্রচুর মেইল আসে হয়তো বা মেইল খুঁজে পাওয়া যাবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, খুব অল্প সময়, আমাদের সময় নাই। ইনিশিয়াল সয়েল ফার্টিলিটিতে বলা আছে যে লোয়ার অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল নিউট্রিয়েন্টস হলে বেশি ফার্টিলাইজার দিতে হবে, কিন্তু আমাদের সয়েলে যে পরিমাণ নিউট্রিয়েন্ট আছে সেটা তো পুরোটাই তো অ্যাভেলেবল না। হ্যাঁ, পুরোটা তো অ্যাভেলেবল না, সেই জন্য তো তুমি অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট, তোমার নিউট্রিয়েন্ট স্ট্যাটাসটা তুমি দেখবা যে কতটুকু নিউট্রিয়েন্ট আছে। নিউট্রিয়েন্ট থাকা আর অ্যাভেলেবল থাকার মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই আছে, কিন্তু তুমি হ্যাঁ নিউট্রিয়েন্ট কতটুকু, তোমার একটা নিউট্রিয়েন্ট কতটুকু আছে সেটা যদি তুমি জানতে পারো, সেখান থেকে তুমি অন্তত একটা ধারণা পাবা যে কতটুকু অ্যাভেলেবল হতে পারে, যদি তোমার সয়েলের অন্যান্য কন্ডিশনগুলি যদি সব ঠিক থাকে। অ্যাভেলেবিলিটিতে নির্ভর করে তোমার সয়েল প্রথম একটা হলো সয়েল ময়েশ্চার, তারপর ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, তুমি তো অন্যান্য বিষয়গুলো তোমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, ওকে, আরো তুমি ক্লিয়ার হতে গেলে পরে আমার সাথে একবার যোগাযোগ করো, আমি আরো একটু এক্সপ্লেইন করে দিব। ঠিক আছে, আমার মনে হয় সময় শেষ, তো আমরা লিভ করি। থ্যাংক ইউ।